হোক, তা গোটা ওয়ার্ল্ড কী হয়ে গেল, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই রকম একটা পর্যায়ে ভারত কি স্বাধীনতা পেয়েছে 1947 সাল। প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছে? জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এটা সবাই জানো। তা প্রথম প্রধানমন্ত্রী হয়ে জওহরলাল নেহরু দেখছে নেহরুজিকে এখানে আমেরিকা ডাকছে, এদিকে আসুন, আমাদের দলে চলে আসুন। ইউএসএসআর ডাকছে, আমাদের দলে চলে আসুন। তা নেহরু এবার ঠিক করছে কোন দিকে যাব। যদি ইউএসএ জোটে যায় তাহলে গিয়ে ইউএসএসআর রেগে যাবে, ওর সাথে শত্রুতা হয়ে যাবে। ইউএসএসআর জোটে গেলে ইউএসএর সাথে শত্রুতা হয়ে যাবে। তাহলে আমেরিকা রাশিয়া কারোর সাথে আমি কি করব, সোভিয়েত ইউনিয়ন কারোর সাথে শত্রুতা করতে পারবো না। জওহরলাল নেহরু তখন জওহরলাল নেহরু প্ল্যান করলো যে না, আমরা কোনো জোটেই যাব না, দুটো জোট, ওয়ার্সাও যাব না, আবার ন্যাটোতেও যাব না, দুদিকের মধ্যে আমরা জোট নিরপেক্ষ থাকবো, মিডিল পর্যায়ে থাকবো। আচ্ছা, আজকে 6 নম্বর চ্যাপ্টার হবে। কত নম্বর? এর আগে আমাদের 5টা চ্যাপ্টার হয়ে গেছে। তাহলে 5টা চ্যাপ্টারের নাম কি কি? প্রথম চ্যাপ্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব, ঠান্ডা লড়াই। আর 2 নম্বর চ্যাপ্টার আন্তর্জাতিক সংগঠন সমূহ, তাই তো, ইউএনও। আর 3 নম্বর চ্যাপ্টার কি? নিরাপত্তা, বৈশ্বিক নিরাপত্তা, তাই তো, বৈশ্বিক নিরাপত্তা। আর তারপরে দ্বিতীয় ইউনিট, এটা তো প্রথম ইউনিটে 3টে হয়ে গেছে। দ্বিতীয় ইউনিটের কটা চ্যাপ্টার? 3টে। প্রথম কি? জাতি গঠনের সমস্যা। দ্বিতীয় কি, মানে 5 নম্বরটা কি? ভারতীয় দল ব্যবস্থা বা দলসমূহ, যেটা দল ব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে এই 5টা চ্যাপ্টার আমাদের হয়ে গেছে, আগে আমরা ভিডিও দিয়ে দিয়েছি, ঠিক আছে, প্রত্যেকে দেখবে। এরপর আজকে আলোচনা বিষয় হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, কি? রাষ্ট্রবিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায়ের নাম কি? ভারতের বিদেশ নীতি। দেখো, প্রথম ইউনিটের যে 3টে চ্যাপ্টার ছিল সেটা কি? সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, মানে ভারতের বাইরের কথা বলেছি। আর দ্বিতীয় ইউনিট যে আছে 3টে চ্যাপ্টার, সেটা আমরা লাস্টের যে 3টে চ্যাপ্টার মানে 4, 5, 6, এটা আমরা কিসের কথা বলেছি? ভারতের মধ্যেকার। দেখো, এরকমভাবেই করা যায়। ভারতের কি জাতি গঠন, ভারত কিভাবে এলো, ভারত পাকিস্তান, তাই না, ভারত যখন স্বাধীন হয়েছে, তাই ভারত কিভাবে এলো, ভারত তৈরি হলো, জাতি গঠন কিভাবে হলো ভারতীয়রা, তো ওটা আমরা জানলাম। তারপরে কি জানলাম? ভারতের দল ব্যবস্থা কীরকম আছে, কটা দল আছে, রাজনৈতিক দল হতে গেলে আঞ্চলিক দল, রাজ্য দল, বা আরও যে জাতীয় দল, এইগুলো যে হতে গেলে কি কি লাগবে ক্রাইটেরিয়া, সেগুলো আমরা জানলাম। আর লাস্ট হচ্ছে আজকে আমরা জানবো ভারতের বিদেশ নীতি। এবার ভারত আন্তর্জাতিক স্তরে কার সাথে কি সম্পর্ক, এটা আমরা জানবো। ভারতের কি জানবো? ভারতের বিদেশ নীতি জানবো। অসুবিধা আছে? তাহলে ভারতের কি জানবো? ভারতের বিদেশ নীতি আজকে ক্লিয়ার হচ্ছে। তাহলে ভারতের বিদেশ নীতি জানতে গেলে, এই যে ভারতের বিদেশ নীতি মানে একদম ক্লিয়ারলি ম্যাপটা দিয়ে বুঝে নাও যে ভারতের, দেখো, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে, ভারতের প্রতিবেশী দেশসমূহ আছে না, ভারতের প্রতিবেশী দেশসমূহ, এইদিকে কি আছে? চীন আছে, এদিকে কি আছে? পাকিস্তান আছে। তাহলে এই যে ভারতের প্রতিবেশী দেশসমূহগুলো আছে, ভারতের যে প্রতিবেশী, তারপর নিচে কি আছে? শ্রীলঙ্কা আছে, এইখানে কি আছে? বাংলাদেশ আছে, ঠিক আছে, এইখানে কি আছে? নেপাল আছে, এদিকে কি আছে? ভুটান আছে, আর এই সাইডে কি আছে? মায়ানমার আছে। তার এরকম আমরা কি ভারতের প্রতিবেশী দেশগুলো সমূহের সাথে কি কি সম্পর্ক, কীরকম সম্পর্ক, সেটা আমরা জানবো। ভারতের বিদেশ নীতি ক্লিয়ার হচ্ছে। এইবারে বুঝে নাও চ্যাপ্টারের মুখ্য বিষয় কি বলছে, বিদেশ নীতি। বিদেশ নীতি মানেটা কি? এই যে বিদেশ নীতি চ্যাপ্টারটার নাম কি? বিদেশ নীতি। এই বিদেশ নীতি মানেটা কি? বিদেশ নীতি মানে, দেখ, বিদেশি রাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্ক সেটা কীরকম হবে, সেটা কারা ঠিক করে? আমাদের যারা উচ্চপদস্থ কূটনীতিবিদরা আছে, বুঝতে পেরেছো কি বললাম? ধরো আমাদের দেশকে কে চালাচ্ছে? নরেন্দ্র মোদী চালাচ্ছে, এখন তার সরকার বিজেপি সরকার। তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী প্রত্যেকটা দেশের সাথে কি সম্পর্ক রাখবে, কোন দেশের সাথে কীরকম সম্পর্ক রাখবে, সেটা ঠিক করার জন্য কিছু কূটনীতিবিদ রাখা আছে আমাদের দেশে, বুঝতে পেরেছো? তো কূটনীতিবিদরা কী ঠিক করে? যে কোন দেশের সাথে আমাদের কি সম্পর্ক হবে সেটা ঠিক করে। তাহলে আমাদের যাতে কেউ আমাদেরকে আক্রমণ না করতে পারে, বিদেশ নীতি কেন প্রয়োজন? শুধু আমাদের দেশের কথা জানলে হবে না,
আজকে আমরা যখন আমাদের বাড়িতে থাকি, ভালো করে বোঝো, আমাদের বাড়িতে আমরা থাকি, আমরা যদি আমাদের বাড়িটা ছাড়া আর কাউকে কিছু পাড়ার কোনো লোককে আমরা পরোয়া না করি, আমার বাড়িতে আমি যা ইচ্ছা তাই করবো আর আমার বাড়ি ছাড়া আর কাউকে আমি চিনি না, এরকম যদি করি, তাহলে কি আমি ওই পাড়ায় বাস করতে পারবো? কাউকে পাত্তা দিলাম না, পাড়ার কোনো ব্যক্তিকে পাত্তাই দিলাম না, তাদের কোথায় কি হলো, তাদের কোনো অভাব অভিযোগ, কেউ মারা গেল, কারো পাশের বাড়িতে কেউ মারা গেল, কারুর অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, আমি কিছুতে গেলাম না, তাহলে কি আমি আমার পাড়াতে আমি ভালো নাগরিক, মানে পাড়ার লোক হিসেবে আমাকে ভালো ভাববে না। আমরা তো এরকম করি, যারা যে পাড়াতে কেউ বসে কারুর সাথে কোনো সম্পর্ক রাখে না, তাহলে তাকে আমরা কীরকম চোখে দেখি, তাকে তো একই সাইড করে দিই। তো ভারতও তেমনি, এই ভারতের বিদেশ নীতি কেন করা হয়? বিদেশ নীতি মানে আশেপাশের যে দেশগুলো আছে তার সাথে আমরা যাতে সহযোগিতাপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে পারি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে, সেই জন্য আমরা যে সমস্ত পরিকল্পনা করি সেটাই হচ্ছে বিদেশ নীতি। বিদেশি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য যে আমরা নীতি প্রণয়ন করি, বুঝতে পেরেছো কি বললাম? পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে, সেটাই হচ্ছে বিদেশ নীতি। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদেরকে কি মাথায় নিয়ে পড়তে হবে? যে ভারতের সাথে বাইরের দেশগুলোর, আশেপাশের যে দেশগুলো আছে সেই দেশগুলোর কি সম্পর্ক, কীরকম চুক্তি হয়েছে, কীরকম সন্ধি হয়েছে, মেন গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা বুঝবো। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা নেই তো? তাহলে বিদেশ নীতি জানতে গেলে আমরা আশেপাশের যে দেশগুলোর সাথে এইগুলো আমরা জানবো। এইবারে একটা কাহিনী বলি, যে প্রথম আমরা আন্তর্জাতিক সম্পর্ক পড়তে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে 1939 থেকে কত 45, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই কি শুরু হয়ে গেল? ঠান্ডা লড়াই। কার কার মাধ্যমে? একদিকে ইউএসএ আর একদিকে ইউএসএসআর, এই দুজনের মধ্যে কী শুরু হয়ে গেল? ঠান্ডা লড়াই। কত সালে? 45। 45-এর পর থেকে কতদিন অবধি চলেছিল? 91 অবধি। এটা আমরা জানি, আগে পড়া হয়ে গেছে। তাহলে এই ঠান্ডা লড়াইয়ে গোটা ওয়ার্ল্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা জিতলো? ইউএসএ, ইউএসএসআর, ব্রিটেন, ফ্রান্স, এরাই জিতেছে। তাহলে গোটা ওয়ার্ল্ড দুটো ভাগে ভাগ হয়ে গেল। গোটা ওয়ার্ল্ড কিসে ভাগ হয়ে গেল? এই যে ওয়ার্ল্ডের ম্যাপ দেখা যাচ্ছে, গোটা ওয়ার্ল্ড কটা ভাগে ভাগ হয়ে গেলো? এই দিকে দেখো, এই দিকে হচ্ছে রাশিয়া, এই যে এটা হচ্ছে ইউএসএসআর, আর এটা হচ্ছে আমেরিকা। এটা কি? এই দেখো, এইখানে হচ্ছে আমেরিকা। গোটা ওয়ার্ল্ড কটা ভাগে ভাগ হয়ে গেল? গোটা ওয়ার্ল্ড দুটো ভাগে ভাগ হয়ে গেল, একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া। গোটা ওয়ার্ল্ড কটা ভাগে ভাগ হয়ে গেল? দুটো ভাগে। এইবার এখানে কি আছে? ভারত। এখানে কি আছে? ভারত। তাহলে ভারত কবে স্বাধীনতা পেয়েছে? 1947 সাল। একদম পুঙ্খানুপুঙ্খ বুঝে না, একদম গল্পের মাধ্যমে বলবো। ভারত কবে স্বাধীনতা পেয়েছে? ঠান্ডা লড়াই দুজনের মধ্যে, ইউএসএ আর ইউএসএসআর, এই দুজনের মধ্যে ঠান্ডা লড়াই কবে শুরু হয়েছে? 1945-এ। কবে শুরু হয়েছে? 45-এর পর শুরু হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এইবারে গোটা ওয়ার্ল্ড কটা ভাগে ভাগ হয়ে গেছে? দুটো ভাগে। ইউএসএসআর ভাবছে, ইউএসএসআর কী করছে? ওয়ারসাও প্যাক করছে, ওয়ারসাও। আর মার্কিন যুক্তরাষ্ট্র কী করছে? ইউএসএ কী করছে? ইউএসএ ন্যাটো বানালো, জোট। এরা প্রত্যেকটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে এরাও জোট বানাচ্ছে যাতে আমাদের শক্তিশালী হোক। আবার ইউএসএসআর চেষ্টা করছে যে আমার জোট শক্তিশালী হোক। তা গোটা ওয়ার্ল্ড কী হয়ে গেল? দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই রকম একটা পর্যায়ে ভারত কি স্বাধীনতা পেয়েছে? 1947 সাল। প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছে? জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এটা সবাই জানো। তা প্রথম প্রধানমন্ত্রী হয়ে জওহরলাল নেহেরু দেখছে নেহেরুজিকে এখানে আমেরিকা ডাকছে, এদিকে আসুন, আমাদের দলে চলে আসুন। ইউএসএসআর ডাকছে, আমাদের দলে চলে আসো। তা নেহেরু এবার ঠিক করছে কোন দিকে যাব। যদি ইউএসএর জোটে যাই তাহলে গিয়ে ইউএসএসআর রেগে যাবে, ওর সাথে শত্রুতা হয়ে যাবে। ইউএসএসআরের জোটে গেলে ইউএসএর সাথে শত্রুতা হয়ে যাবে। তাহলে আমেরিকা, রাশিয়া কারোর সাথে আমি কি করব? সোভিয়েত ইউনিয়ন কারোর সাথে শত্রুতা করতে পারবো না। জওহরলাল নেহেরু তখন প্ল্যান করলো যে না, আমরা কোনো জোটেই যাব না। দুটো জোট, ওয়ারসাও যাব না
আবার ন্যাটোতেও যাব না। দুদিকের মধ্যে আমরা জোট নিরপেক্ষ থাকবো, মিডিল পর্যায়ে থাকবো। আমরা জোট নিরপেক্ষ, এদের সাথেও যাব না, ওদের সাথেও যাব না, দুজনের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো। তাহলে কি হয়ে যাবে? আমরা জোট নিরপেক্ষ থাকবো। কি থাকবো? জোট নিরপেক্ষ। কে কার মস্তিষ্ক প্রসূত? জওহরলাল নেহরু। অসুবিধা আছে? তাহলে জোট নিরপেক্ষ আন্দোলন করার জন্য প্রথম কি করলো? প্রথম বান্দুংয়ে সম্মেলন করলো, কিছুজনকে ডাকলো। একা একা তো করা যাবে না, আন্তর্জাতিক স্তরে আরও কিছু দেশকে ডাকতে হবে। যেমন জোট নিরপেক্ষ সম্মেলন, বান্দুং সম্মেলন কত সালে? 1955 সালে বান্দুং সম্মেলন। কি সম্মেলন? বান্দুং। এই বান্দুং কোথায় আছে? ইন্দোনেশিয়ায়। বান্দুং কোথায়? ইন্দোনেশিয়ায়। বান্দুংয়ের সম্মেলন কত সালে হলো? 1955 সালে। 29টা দেশকে ডাকলো। কটা দেশ আসলো? 29টা দেশ একসাথে আলোচনা। যে আলোচনায় বসি, প্রথমে তো কোনো একটা আন্দোলন করতে গেলে কি করতে হবে? আমাদের মিটিং করতে হবে। তা মিটিং ডাকলো, কটা দেশ গিয়েছিল বান্দুং সম্মেলনে? 29টা। কোশ্চেন আসতে পারে কিন্তু। তাহলে প্রথম বান্দুং সম্মেলন হওয়াতে কত সালে হলো? 1955 সাল। বান্দুং সম্মেলনে ঠিক হলো যে না, আমরা তাহলে জোট নিরপেক্ষ থাকবো। দিয়ে প্রথম জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হলো, ন্যাম, নন অ্যালায়েন্স মুভমেন্ট। ন্যামের ফুল ফর্ম কি? নন অ্যালায়েন্স মুভমেন্ট। ঠিক আছে? জোট নিরপেক্ষ আন্দোলন। নন অ্যালায়েন্স মানে কোনো জোট নয়। ঠিক আছে? নন অ্যালায়েন্স মুভমেন্টেরই বাংলা কথা কি? জোট নিরপেক্ষ আন্দোলন। ক্লিয়ার? জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন বসলো কত সালে? 1961 সালে। কোথায় বসলো? বেলগ্রেডে। কোথায় বসলো? বেলগ্রেড। বেলগ্রেডটা কোথায়? বেলগ্রেডটা হচ্ছে যুগোস্লোভাকিয়ায়। কোথায়? যুগোস্লাভিয়ায়। ঠিক আছে? বেলগ্রেড কোথায়? বেলগ্রেড হচ্ছে যুগোস্লাভিয়ার রাজধানী। যুগোস্লাভিয়ার রাজধানী। তাহলে দুটো নাম তোরা জানতে পারলি। একটা বান্দুং সম্মেলন কোথায় হয়েছিল? ইন্দোনেশিয়ায়। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের একটা দেশের নাম কি? ইন্দোনেশিয়া। আবার ন্যাম, নন অ্যালায়েন্স মুভমেন্টের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় বসে? বেলগ্রেডে। সেটা কোথায়? যুগোস্লাভিয়া। তাহলে দুটো দেশের নাম জানতে পারলি। তাহলে যদি ধরা হয় জোট নিরপেক্ষ আন্দোলনের 3টে দেশের নাম বলো, কি কি হবে? প্রথম ভারত, 2 ইন্দোনেশিয়া, 3 যুগোস্লাভিয়া। অসুবিধা আছে? এটা তো মনে থাকবেই। এরপরে আরও দুটো দেশের নাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, এক হচ্ছে ঘানা, 2 হচ্ছে মিশর। কে কে? ঘানা আর মিশর। মিশরের বদলে ইজিপ্টও আসতে পারে। ঠিক আছে? তাহলে ঘানা আর মিশর। অসুবিধা আছে? 5টা। এই 5টা জোট নিরপেক্ষ আন্দোলনে এই 5টা দেশের নাম মনে রাখতে হবেই। জোট নিরপেক্ষ আন্দোলনে এই 5টা দেশের নাম মনে রাখতে হবে। কি কি? ভারত, ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, ঘানা আর মিশর। অসুবিধা আছে? তা জোট নিরপেক্ষ আন্দোলনে 5টা মূল দেশ মনে থাকবে। এই 5টা মূল দেশের আবার তাদের কি আছে? তাদের আবার যারা নেতা, লিডার, তাদের কথা মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের ভারতের কে আছে? ইন্ডিয়ার হচ্ছে জওহরলাল নেহেরু, তাই তো? ইন্ডিয়ার কে? নেহেরুজি। আচ্ছা, তারপরে আমরা কি বললাম? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার কি পড়বো আমরা? কাকে জানবো? ইন্দোনেশিয়ার সুকর্ণ। ইন্দোনেশিয়ার কে? সুকর্ণ। আচ্ছা, তারপরে ইন্দোনেশিয়া, সুকর্ণ। তারপরে কার কথা পড়বো? যুগোস্লাভিয়া। যুগোস্লাভিয়া। যুগোস্লাভিয়ার কার কথা পড়বো আমরা? যুগোস্লাভিয়া মনে আছে? মার্শাল টিটো। কার কথা বলবো? টিটো, মার্শাল টিটো। তারপরে যুগোস্লাভিয়ার পরে হচ্ছে, তারপরে কার কথা বলবো? ঘানা। তারপরে হচ্ছে ঘানা। ঘানার কার কথা বলবো আমরা? ঘানার নক্রুমা। ঘানার কে? নক্রুমা। তারপরে ঘানার পরে আছে কে? ঘানার পরে মিশর। মিশরে কার কথা বলবো আমরা? মিশরের কে আছে মনে আছে? নাসের। মিশরের কে আছে? নাসের, আবদেল নাসের। মিশরের কে? নাসের। তাহলে কে কে হলো? ইন্ডিয়া জওহরলাল নেহরু, ইন্দোনেশিয়া সুকর্ণ, আর তারপরে যুগোস্লাভিয়া মার্শাল টিটো, তারপরে ঘানা নক্রুমা, আর হচ্ছে মিশরের নাসের। মনে থাকবে? এই 5 জন হচ্ছে নেতা। নেতার নাম আসতে পারে, যে কোনো একটা তুলে দিয়ে আর একটা দিয়ে দেবে, যেরকমভাবে খুশি মাল্টিপল চয়েস আসতে পারে। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। অসুবিধা আছে? তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনে যদি কয়েকটা দেশের নাম বলতে পারে, এদের কথা আমরা মনে রাখবো। অসুবিধা আছে? এদের কথা আমরা মনে রাখবো। আবার বলো, ভারত থেকে কে ছিল? জওহরলাল নেহরু। ইন্দোনেশিয়া থেকে
সুকর্ণ, যুগোস্লাভিয়া থেকে টিটো, ঘানা থেকে নক্রুমা, মিশরের নাসের। অসুবিধা আছে? অসুবিধা আছে? বোঝা যাচ্ছে তো? তাহলে আবার ভাব, এটা যখন পড়তে বসবি কীরমভাবে রিমাইন্ড করবি? প্রথমে বিদেশ নীতি, ভারতের বিদেশ নীতি জানতে গেলে বিদেশ নীতিটা কি আমরা জানলাম, কোশ্চেন কিন্তু ওখান থেকে আসবে না বিদেশ নীতি কাকে বলে, কারণ মাল্টিপল চয়েস কোশ্চেন তো, তাই ওগুলো জেনে রাখলেই হবে বিদেশ নীতিটা কেন আমরা করি। ঠিক আছে, এবার ভারতের বিদেশ নীতির আলোচনা যেখান থেকে কোশ্চেন আসবে শুরু হয় কোথা থেকে? আন্তর্জাতিক স্তরে আমরা পড়ে এসেছি আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, কত সালে শেষ হলো? 1945-এ। তারপরে গোটা ওয়ার্ল্ডে কী শুরু হয়ে গেল? ঠান্ডা লড়াই। দুটো দেশের মধ্যে, কে? ইউএসএসআর, দুজনেই দুটো জোট, একদিকে ওয়ারসাও একদিকে ন্যাটো। আমেরিকা সেই টাইমে 1947 সালে ভারত কী হয়? স্বাধীনতা পায়। ভারত স্বাধীনতা পেয়েই দেখে দুটো জোটে অংশগ্রহণ করতে বলছে। তাহলে ভারত কোনো জোটে না যেয়ে জওহরলাল নেহরু কী প্ল্যান করলো? জোট নিরপেক্ষ আন্দোলন করব। তাই জন্য কবে শীর্ষ সম্মেলন, প্রথম সম্মেলন জোট নিরপেক্ষ আন্দোলনের জন্য মিটিং ডাকা হয় কোথায়? বান্দুং সম্মেলন। কত সাল? 1955 সালে। বান্দুং সম্মেলনে কতগুলো দেশ ছিল? 29টা দেশ ছিল। অসুবিধা আছে? বান্দুং সম্মেলন কোথায়? বান্দুং কোথায় আছে? ইন্দোনেশিয়ায়। তারপরে গিয়ে ওখানে ঠিক হয়ে গেল, ঠিক আছে জোট নিরপেক্ষ আন্দোলন করবো আমরা। প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন কোথায় বসে? বেলগ্রেডে। কত সালে? 1961। তাহলে 55 আর 61 মনে থাকবে। প্রথম ন্যাম, নন অ্যালায়েন্স মুভমেন্ট, ন্যাম আসবে, ন্যামের শীর্ষ সম্মেলন কবে বসে? 1961। কোথায় বসে? বেলগ্রেডে। বেলগ্রেড কার রাজধানী? যুগোস্লাভিয়া। অসুবিধা আছে? এইবারে জোট নিরপেক্ষ আন্দোলনের 5 জন নেতার নাম কি? জওহরলাল নেহরু, তারপরে সুকর্ণ, মার্শাল টিটো, নক্রুমা আর হচ্ছে নাসের। অসুবিধা আছে? পারা যাবে? তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনটা অ্যাকচুয়ালি কি? যে আমরা কোনো জোটে অংশগ্রহণ করব না, আমরা কি থাকব? নিরপেক্ষ থাকব। কিন্তু নিরপেক্ষ থাকলেও জোট নিরপেক্ষ আর নিরপেক্ষর মধ্যে ডিফারেন্স আছে। জোট নিরপেক্ষ মানে কি? কোনো জোটে যাব না, কিন্তু আন্তর্জাতিক যদি কোনো সমস্যা দাঁড়ায় সেখানে কিন্তু অংশগ্রহণ করব, সেখানে আমরা কথা বলবো। বুঝতে পেরেছ কি বললাম? এটা হচ্ছে জোট নিরপেক্ষ। আর নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ মানে গোটা দুনিয়া উল্টে যাক, তাতেও আমি কোনো কথা বলবো না, আমি নিরপেক্ষই থাকবো। বুঝতে পেরেছ? এরকম নিরপেক্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড। নিরপেক্ষ দেশের নাম কি? সুইজারল্যান্ড। তা জোট নিরপেক্ষ আর নিরপেক্ষর মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছ? জোট নিরপেক্ষ থাকা মানে ভারত কোনো জোটে যাবে না, কিন্তু আন্তর্জাতিক স্তরে যদি কোনো ঘটনা ঘটে সেখানে কিন্তু আলোচনায় অংশগ্রহণ করবে। বুঝতে পেরেছ? অসুবিধা আছে? তাহলে জোট নিরপেক্ষ, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ একটা হচ্ছে জোট নিরপেক্ষ, আর আরেকটা স্তম্ভ হচ্ছে পঞ্চশীল চুক্তি। আর একটা কি? পঞ্চশীল চুক্তি। এই পঞ্চশীল চুক্তিটা কবে হয় আমরা আগেই পড়েছি। দেখো, ভারত কবে স্বাধীনতা পায়? 1947 সাল। ভারত স্বাধীনতা পাওয়ার পরেই প্রথম থ্রেট আসে ভারতের কাছাকাছি, যেটা সবথেকে উন্নত রাষ্ট্র, সেটা কি? ভারতের কাছাকাছি সবথেকে ভয়ঙ্কর রাষ্ট্র হচ্ছে কি? চীন। এবার চীনের কাছ থেকে থ্রেট আসতেই পারে, কারণ চীন চাইলে ভারতকে দখল করতেই পারে। চীন কী করলো? 1947 সালের পরে 1950-এই চীন কী করলো? এখানে তিব্বত আছে, ভারতের গায়ে কী আছে? তিব্বতকে কী করলো? চীন অ্যাটাক করলো। তিব্বতকে অ্যাটাক করাতেই তিব্বতকে দখল করলো চীন। তিব্বতকে দখল করলো। তিব্বতে তখন বৌদ্ধ ধর্ম। তিব্বতে কি? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের ওদের একটা গুরু আছে, তিব্বতের গুরু হচ্ছে দলাই লামা। কী বলা হয়? দলাই লামা ওখানে যুদ্ধ শুরু করে, মানে দলাই লামার নেতৃত্বেই কী হয়? সবাই একত্রিত হওয়ার চেষ্টা করে, চীনের যদি স্বাধীনতার জন্য ওরা চেষ্টা করে। তাহলে চীন কী করেছে? তিব্বতকে কী করেছে? দখল করেছে। চীন নিশ্চয়ই চাইবে না তিব্বতকে ছেড়ে দিতে। তাহলে চীন কী করবে? দলাই লামাকে মেরে দেওয়ার চেষ্টা করছে। যখনই মেরে দেওয়ার চেষ্টা করছে 1959 কী করে? দলাই লামা এখানে পালিয়ে আসে। 1959 কী করে? দলাই লামা ভারতে পালিয়ে আসে, আর ভারত তাকে আশ্রয় দেয়। অসুবিধা আছে? ভারত তাকে কী করে? আশ্রয় দেয়। এই ঘটনাটা জানলি? এটা কত সালে হয়েছে? 1959। কিন্তু 1950-এ চীন কী করে? তিব্বতকে আক্রমণ করে। যখনই 50-এ তিব্বতকে, কত সালে? 50-এ, 1950-এ যখনই তিব্বতকে আক্রমণ করে তখন ভারতের কি হয়ে যায়? ভারতেও তো ঢুকতে পারে চীন। সেই জন্য জওহরলাল নেহরু কী করলো?
আগেই চীনের সাথে একটা চুক্তি করলো। সেটা কি চুক্তি? পঞ্চশীল চুক্তি। কত সালে? 1954 সালে। কত সালে? 1954 সালে। 1954 সালে আগে চীনের সাথে চুক্তি করে নিল। 5টা চুক্তি। কে? পঞ্চশীল চুক্তি মানে 5টা নীতি। পঞ্চশীল চুক্তি মানে কি? 5টা নীতি। কত সালে হয়? 1954 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতের বিদেশ নীতির প্রথম আর প্রধান স্তম্ভ, প্রথম একটা কি? পঞ্চশীল চুক্তি। আর একটা কি? জোট নিরপেক্ষ। বুঝতে পেরেছো ভারতের বিদেশ নীতিটা? পঞ্চশীল চুক্তি মানে কি? চীনের সাথে এরকম চুক্তি হলো, কেউ কাউকে আক্রমণ করব না, কেউ কারুর অভ্যন্তরীণ ম্যাটারে হস্তক্ষেপ করব না, দুটো দেশই দুজনকে পারস্পরিক সহযোগিতা করব। অসুবিধা আছে? শান্তি বজায় রাখা। ক্লিয়ার হচ্ছে? তাহলে এরকমভাবে কটা নীতি? 5টা নীতি। এটাকে আমরা কি বলি? পঞ্চশীল চুক্তি। কার সাথে পঞ্চশীল চুক্তি করে ভারত? চীনের সাথে, যাতে চীন ভারতকে না আক্রমণ করতে পারে। তাহলে 54তে পঞ্চশীল চুক্তি হয়ে গেল। তাহলে চীনের সাথে চীনও জানে ভারত আমাকে আক্রমণ করবে না, আর ভারতও জানে চীন আমাকে আক্রমণ করবে না। কিন্তু ঘটনাক্রমে তিব্বতকে দখল করাতে ভারত জানে এটা খারাপ করলো চীন, চীন এটা ঠিক করেনি। এইবারে 1959-এ দালাই লামা কি কোথায় চলে এলো? ভারতে। অরুণাচল প্রদেশের পথ ধরে ভারতের এই যে সিমলা, ভারতের ধর্মশালায়, মানে যেখানে আমরা সিমলা মানালি ঘুরতে যাই না, কোথায় যাই? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের একটা জায়গা হচ্ছে ধর্মশালা। যারা ক্রিকেট দেখিস, ধর্মশালা কি আছে? স্টেডিয়াম আছে। ধর্মশালায় ওইখানে হিমাচল প্রদেশের একটা জায়গায় দালাই লামাকে স্থান দিয়েছে। এখনও পর্যন্ত দালাই লামাকে কেউ যদি কোনোদিনও সিমলা মানালি ঘুরতে যাস, তাহলে ওই দালাই লামাকে দেখতে যায় সবাই। ওই দালাই লামার যে বৌদ্ধ যে মঠ বিখ্যাত, বুঝতে পেরেছিস কী বললাম? তো দালাই লামাকে ওখানে কী দিয়ে আছে? এখনও পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছে কে? ভারত। বুঝতে পেরেছো কথাটা কী বললাম? এবার চীন কী করলো? চীনের শত্রু হয়ে গেল। ভারত কী হলো? চীনের শত্রু হয়ে গেল। চীন এবার মাইন্ড থেকে ভারত এটা তো বের করতে পারছে না যে দলাই লামা যতদিন বেঁচে থাকবে চীনের কিন্তু ভয় থাকবে যে তিব্বত যখন তখন স্বাধীন হতে পারে। অসুবিধা আছে? তো তখন চীন কী করলো? চীন 1962 সালে, কত সালে? 1962 সালে চীনও সুযোগ বুঝে, 1962 সালে চীনও এবার সুযোগ বুঝে ভারতকে আক্রমণ করে দিল। ভারতকে আক্রমণ করে দিল ভারতের কোন দিকে? ভারতের এই যে আকসাই চীন আক্রমণ করে দিল। টিউবলাইট মুভিতে, সালমান খান টিউবলাইট মুভিতে প্রথম প্রেক্ষাপটটাই দেখবি, ওই যে হঠাৎ করে আক্রমণ করলো, ওটা হচ্ছে চীন আক্রমণ করেছে 1962 সালে। বুঝতে পেরেছিস? 1962 সালে আক্রমণ করলো, অতর্কিতে আক্রমণ করে দিয়েছে, দিয়ে ভারতের কিছুটা অংশ দখল করে নিচ্ছে। এটার নামই কি? আকসাই চীন। ভারতের ছিল, ভারতকে কী করলো? এইবারে আকসাই চীন যখনই দখল করলো, তখনই এইবারে কত সাল? 1962 সাল। 62 সালে কোনো যুদ্ধ হলে নিশ্চয় বোঝাপড়া তো হবেই। বুঝতে পেরেছ? তা বোঝাপড়া যখন হলো, ওইখান থেকে আবার যুদ্ধ, একটা শান্তি চুক্তি আনা হলো। তাহলে চীন কী জন্য ভারতকে আক্রমণ করলো বোঝাতে পারলাম। চীনের সাথে ভারতের কী নিয়ে যুদ্ধ? এই অক্সাই চীন নিয়েই কিন্তু গণ্ডগোল লেগেই থাকে। অসুবিধা আছে? চীন সবসময় ভারতের কি, এই যে অরুণাচল প্রদেশে এই যে খবর আছে, অরুণাচল প্রদেশের কিছুটা অংশে চীন ঢুকে গেছে। আর বড় বড় ইউটিউবার যারা আছে, যারা মোটামুটি বিজেপির বিরোধিতা করে, বড় বড় ইউটিউবার যারা দেখবি জিও পলিটিক্স নিয়ে কথা বলে, তাদেরকে যেমন ধ্রুব রাডে থেকে শুরু করে আরও যারা আছে, ওদের বক্তব্য শুনে নিবি যে অরুণাচল প্রদেশের কথা ওদের কাছে আছে, খবর আছে অরুণাচল প্রদেশে কত কিলোমিটার অবধি, 14 কিলোমিটার অবধি ঢুকে গেছে চীন। বুঝতে পেরেছিস কথাটা কী বললাম? মানে হতেও পারে, এটা যেহেতু মিডিয়া দেখাচ্ছে না, আমরা সত্যতা জানি না, কিন্তু কথা চলছে। মানে চীন এরকম কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে ভারতের এই জায়গাগুলো, পূর্ব ভারতকে কী করব? দখল করার চেষ্টা করে যাচ্ছে। তাহলে এই ভারতের বিদেশ নীতি পঞ্চশীল চুক্তি বোঝা গেল? অসুবিধা আছে? বোঝাতে পারলাম? তাহলে এবার আমরা আলোচনা শুরু করি। এতক্ষণ কি বলছিলাম? গল্প বলছিলাম। মেন যে টপিকগুলো, বিদেশ নীতি আমাদের এরকমভাবেই আলোচনা চলবে। তাহলে দেখা যাক বিদেশ নীতি আলোচনাটা কীরকমভাবে হচ্ছে। এইবার দেখো, প্রথম বিদেশ নীতি, ভারতের বিদেশ নীতি। একটি রাষ্ট্র বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য, আন্তর্জাতিক সংস্থার সাথে আর অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য যে কৌশল বা পদক্ষেপ গ্রহণ করে তাকে কি বলা হয়? বিদেশ নীতি। মূল প্রণেতাকে প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রক।
ঠিক আছে, প্রধানমন্ত্রী আর আমাদের যে বিদেশ মন্ত্রক থাকে বিদেশ মন্ত্রী তারাই ঠিক করে। চুক্তিতে স্বাক্ষর করে কে? রাষ্ট্রপতি। কোনো বিদেশ নীতি চুক্তিতে কে স্বাক্ষর করে? রাষ্ট্রপতি। আচ্ছা, উদ্দেশ্য, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? জাতীয় স্বার্থকে রক্ষা করা। ভালো করে দেখো, প্রত্যেকটা দেশের যতই দেখে যে আন্তর্জাতিক শান্তির জন্য বিদেশ নীতি করছি, কোনো চুক্তি বা সন্ধি করছি কোনো দেশ, কিন্তু সেটা সে শান্তির জন্য করে না, সে নিজের স্বার্থের জন্য। নিজের স্বার্থ মানে কি? দেশের স্বার্থ। নরেন্দ্র মোদী যদি আমেরিকার সাথে কোনো চুক্তি করে, সেটা কি আন্তর্জাতিক স্তরে শান্তির জন্য, না নিজের দেশের শান্তির জন্য? নিজের দেশের জন্য। ওটাকে বলা হয় জাতীয় স্বার্থ। ওটাকে কি বলা হয়? জাতীয় স্বার্থ। তাহলে বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? কোশ্চেন আসতে পারে। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? জাতীয় স্বার্থ ও নিরাপত্তা, মানে দেশের জাতীয় স্বার্থ রক্ষা করা। এটা সবাই জেনে নাও। জাতীয় স্বার্থ কোনটা? দেশের স্বার্থ। বুঝতে পেরেছ? নিজের দেশের স্বার্থ, এটাকেই বলা হচ্ছে জাতীয় স্বার্থ। ঠিক আছে, প্রত্যেকটা দেশই বিদেশ নীতি কীভাবে রূপায়ণ করে? নিজের দেশের জাতীয় স্বার্থকে রক্ষা করে। ক্লিয়ার হচ্ছে? আন্তর্জাতিক শান্তি, যুদ্ধ এড়িয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান। যাতে যুদ্ধ না হয়, আলাপ আলোচনার মাধ্যমে যাতে সমস্যার সমাধান হয়, সেই জন্যই তো বিদেশ নীতিটা করা হয়। আজকে আমেরিকা আর ইরানের মধ্যে সবাই চাইছে যে ওদের মধ্যে যেন শান্তি চুক্তি হয়, আলাপ আলোচনার মাধ্যমে কথোপকথনের মাধ্যমে যুদ্ধটা বন্ধ হয়ে যায়। আমরা তো তাই চাইছি। নাহলে আমাদের এখানে গ্যাসের সমস্যা, পেট্রোলের সমস্যা, এই যে বারবার এই নীতিন গডকরি যে বলেই যাচ্ছে E20 এবার E40 ইথানল চলেই যাবে, দিয়ে E60 দিয়ে আর বাইক আর চালাতেই পারবো না। বুঝতে পেরেছি? দিয়ে আর দেখবো তেলই নেই, ইথানলে চলছে, এরকম হবে। যাই হোক, তো মানবিক সাহায্য, প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বিপদে সাহায্য করা, এইসব চলবে। এগুলো হচ্ছে বিদেশ নীতির উদ্দেশ্য। এইবার ভারতের বিদেশ নীতি প্রধান নির্ধারক। বিদেশ নীতি আমরা নির্ধারক কীভাবে করি? বিদেশ নীতি নির্ধারণ করার জন্য কি কি দরকার? একটা দেশ বিদেশ নীতি কোনগুলো নিয়ে? ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান অনুযায়ী তো ঠিক হয়। আমাদের দেশে দেখ, ভালো করে বোঝ, আমাদের দেশে কি উৎপাদন বেশি হয়? ধর ধান উৎপাদন বেশি হয়। তো তাহলে কি আমরা আবার অন্য কোনো একটা রাষ্ট্রে যে দেশে ধান উৎপন্ন হয় তার সাথে চুক্তি করব? আমাদের দেশে কি নাই? পেট্রোল নাই। তাহলে আমরা আরবের কান্ট্রিগুলোর সাথে চুক্তি করব কি? আমরা চাল দিচ্ছি, আমরা ধান পাঠাচ্ছি, তোমরা তাই তেল দাও। তাহলে ভৌগোলিক অবস্থান অনুযায়ী বিদেশ নীতি কী হয়? নির্ধারণ হয়। ক্লিয়ার হচ্ছে? তাহলে ভারতের ভৌগোলিক অবস্থান যেখানে, সেখানে কি হচ্ছে? আমাদের এখানে ধান উৎপাদন বেশি হয়, আলু উৎপাদন বেশি হয়। বোঝাতে পারছি? তারপরে কি? আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক সংগঠন মানে সার্ক, UN, এরকম আন্তর্জাতিক সংগঠন হচ্ছে ভারতের বিদেশ নীতির এগুলো নির্ধারক। অর্থনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন দেশের অর্থনীতি যেরকম তার উপর নির্ভর করে বিদেশ নীতি। তারপরে সামাজিক ঐতিহ্য, এর ওপরেও নির্ভর করে। তাহলে এগুলো হচ্ছে বিদেশ নীতির নির্ধারক। এবারে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য। এবার আমরা কোথায় আসবো? ভারতের বিদেশ নীতি। আমাদের চ্যাপ্টারের নাম কি? ভারতের বিদেশ নীতি। ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ বলে গেছি। প্রথম কি? জোট নিরপেক্ষ। অসুবিধা আছে? ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ কি? জোট নিরপেক্ষ। জোট নিরপেক্ষ। ন্যামের ফুল ফর্ম কি? নন অ্যালায়েন্স মুভমেন্ট। অসুবিধা আছে? জোট নিরপেক্ষ, কোনো বৃহৎ শক্তিধর জোটে যোগ না দিয়ে, কোনো বৃহৎ শক্তিধর জোটে যোগ না দিয়ে স্বাধীন নীতি গ্রহণ করা, একেই বলা হয় জোট নিরপেক্ষ। অসুবিধা আছে? যদি অপশানে আসে পারবি। জোট নিরপেক্ষ মানে কোনো জোটে অংশগ্রহণ করব না। অসুবিধা আছে? ন্যামের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় বসে? ন্যাম যখনই কথাটা আসবে তোরা গোলাস না, এইটাই ভাব। ন্যাম মানে নন অ্যালায়েন্স মুভমেন্ট। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন 1961 সালে বেলগ্রেডে বসে। বেলগ্রেড হচ্ছে যুগোস্লাভিয়ার রাজধানী। অসুবিধা আছে? আর যদি বান্দুং সম্মেলন কবে হয়? তখন 1955 সালে। জোট নিরপেক্ষ দিয়ে কিন্তু বান্দুং সম্মেলন আসবে না, কখনো গন্ডগোল করিস না। জোট নিরপেক্ষর আগে বান্দুং সম্মেলন হয়। বান্দুং সম্মেলন আসলে বান্দুং সম্মেলন নাম করেই আসবে। বান্দুং সম্মেলন কবে হয়? 1955 সালে। কোথায় হয়? ইন্দোনেশিয়া। বান্দুং কোথায়? ইন্দোনেশিয়া। অসুবিধা আছে? বান্দুং সম্মেলনে কটা দেশ যোগদান করে? 29টা। এরপরে তোদের যদি কোশ্চেন আসে, ন্যাম নন অ্যালায়েন্স মুভমেন্ট প্রথম শীর্ষ সম্মেলন কবে বসে? 1961। কোথায়? বেলগ্রেডে। মনে থাকবে? অসুবিধা আছে? তো কজন এখানে মেন প্রধান যে রাষ্ট্রনেতাগুলো, প্রধান যে দেশগুলো, 5টা দেশ কি কি? ভারত, ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, ঘানা আর মিশর। অসুবিধা আছে? তাহলে পারা যাবে তো? এইবারে তারপর আর একটা কি? পঞ্চশীল চুক্তি। কবে হয় পঞ্চশীল চুক্তি?
1954 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। 1954 সালে কার সাথে কার? ভারতের সাথে চীনের। পঞ্চশীল নীতি, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থান, 5টা নীতি। অসুবিধা আছে? তারপরে সাম্রাজ্যবাদ ও বর্ণ বৈষম্যের বিরোধিতা, বারবার সাম্রাজ্যবাদের বিরোধিতা। সাম্রাজ্যবাদ কোনটা? সাম্রাজ্যবাদ তোমরা বোঝো, ইতিহাসে পড়েছো তো। সাম্রাজ্যবাদ মানে ব্রিটিশরা যে আমাদের দখল করে রেখেছিল, এটাই সাম্রাজ্যবাদ। ব্রিটিশরা যে আমাদের এখানে উপনিবেশ বা সাম্রাজ্যবাদ কোনটা? ব্রিটিশরা যে আমাদের এত 200 বছর রাজত্ব করেছে, এটা হচ্ছে সাম্রাজ্যবাদ। ব্রিটিশরা বিভিন্ন জায়গাকে, ইউরোপের বিভিন্ন দেশগুলো, বিভিন্ন এশিয়া আফ্রিকার দেশগুলোতে যে দখল করে রেখেছিল, এটাকে সাম্রাজ্যবাদ বলে। তাহলে ভারত কি করবে? সাম্রাজ্যবাদ চাইবে? ভারতের কি হচ্ছে? ভারত বলবে না, সাম্রাজ্যবাদ আর বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। অসুবিধা আছে? তারপরে শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা, শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা। আর প্রথম আক্রমণ ও প্রথম আক্রমণ নয়। ভারতের নীতি কি? বিদেশ নীতি কোশ্চেন আসবে, নো ফার্স্ট স্ট্রাইক, মানে প্রথমে আমরা আঘাত করব না। ভারতের নীতি কি? প্রথম আমরা কখনো আক্রমণ করব না, এইটা দিয়েই আসবে, নো ফার্স্ট স্ট্রাইক। ভারতের বিদেশ নীতি, ভারত কি বলে? কখনো প্রথমে আক্রমণ করব না, নো ফার্স্ট স্ট্রাইক। মনে থাকবে, পাকিস্তান আগে আমাদের আক্রমণ করবে, তারপরেই কিন্তু আমরা আক্রমণ করব। বুঝতে পেরেছ কী বললাম? এটা ভারতের নীতি। কিন্তু এখন 2019 সালে আমাদের রাজনাথ সিং বলে দিয়েছিল ওই সব নো ফার্স্ট স্ট্রাইক, এটা আমরা নীতি আছে, কিন্তু সেই নীতি কিন্তু আমরা নাও মানতে পারি। মানে এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিল যে মানবই, বিদেশ নীতি যে ওরকমই থাকবে তার কোনো গ্যারেন্টি নাই। এখন যে সরকার রয়েছে যখন তখন ঠিক আছে উড়িয়ে দিতে পারে, তাই ওরা এরকম বলে রেখেছিল যে আমাদের বিদেশ নীতি এরকম আছে বলে তোমরা যা ইচ্ছা তাই করবে, এরকম চলবে না। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে যদি কোশ্চেন আসে ভারতের বিদেশ নীতি কি? নো ফার্স্ট স্ট্রাইক। অসুবিধা আছে? এর মধ্যে থেকেই অনেক কোশ্চেন চলে আসবে। এবারে দেখা যাক, এইবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই, বিদেশ নীতি শুরু হচ্ছে। শুরুর সময় কি বলেছি? নেতৃত্ব কে দিয়েছে? আমেরিকা। ঠান্ডা লড়াই। আর ন্যাটো জোট কি? ন্যাটো। ঠিক আছে, আদর্শ কি? পুঁজিবাদী। আর এই দিক থেকে কি আছে? ইউএসএসআর। ইউএসএসআর জোট কি? ওয়ারসাও। আদর্শ কি? সমাজতান্ত্রিক। এই দুটো দেশের মধ্যে যুদ্ধ হওয়াতে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর শুরু হয় ঠান্ডা লড়াই। সদ্য স্বাধীন কি হয়েছে 1947 সালে ভারত। সিদ্ধান্ত নেয় কি? আমেরিকা বা রাশিয়া কারো দলে যোগ দেবো না। এই নোটটা তোমাদের কাছে থাকলে পড়তে সুবিধা হবে, আমি যেরকমভাবে বুঝিয়েছি সুবিধা হবে। তারপরে এই নিরপেক্ষ অবস্থান থেকেই জন্ম নেয় জোট নিরপেক্ষ আন্দোলন, কি? ন্যাম। এটা আমি এতক্ষণ ধরে বোঝালাম তো? অসুবিধা আছে? নোট পড়লে অসুবিধা আছে? বোঝা যাবে তো? এরপরে চলে এসো, এবার আসো পঞ্চশীল চুক্তি। পঞ্চশীল চুক্তি কত সালে হয়? 1954 সালে। স্বাক্ষরকারী দেশ ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু। আর চীনের রাষ্ট্রপ্রধান কে ছিল? চৌ এনলাই। কে ছিল? চৌয়েন বা ঝৌয়েন, ঝৌ দিতে পারে, চৌ দিতে পারে, চীনা ভাষা তো বাংলায় লিখলে ওরকমই হবে। চৌ এনলাই, মনে থাকবে, চৌ এনলাই বা ঝৌ এনলাই। অসুবিধা আছে? তাহলে কার কার মধ্যে হয় পঞ্চশীল চুক্তি? চৌ এনলাই বা ঝৌ এনলাই, মনে থাকবে, জওহরলাল নেহরু আর চৌ এনলাইয়ের মধ্যে। এবারে চুক্তির 5টি মূলনীতি, তোমাদের কোশ্চেন আসতে পারে। 5টার মধ্যে একটা অড থাকবে, 5টার মধ্যে 3টে অড থাকবে, একটা নীতি থাকবে। 5টার মধ্যে 3টে কী থাকবে? অড। কীরকম থাকবে? পঞ্চশীল নীতি হলো যুদ্ধ করব, আক্রমণ করব, একে অপরকে উড়িয়ে দাও, এরকমভাবে থাকবে। আর তোরা এটা বুঝে নে, পঞ্চশীল চুক্তি কী জন্য করেছে? কেউ কাউকে যাতে আক্রমণ না করে, একে অপরকে সহযোগিতা করবে। ভালো দিকগুলো তো, তার মধ্যে যে অপশানটা ভালো থাকবে ওটাকে রাইট করবি। বুঝতে পারলাম? তাহলে এইবারে আর একটা অপশান আছে, এই 5টা মুখস্থ করে নেওয়া। আর একটা অপশান কি? 5টা মুখস্থ করে নেওয়া। 5টা কী কী? একে অপরের জাতীয় সার্বভৌমত্ব অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। 2, অনাক্রমণ, কেউ কাউকে আক্রমণ করবো না। অনাক্রমণ মানে কি? আক্রমণ করবো না। 3, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 4, সমতা ও পারস্পরিক সহযোগিতা। 6, শান্তিপূর্ণ সহাবস্থান। অসুবিধা আছে? কত সালে হয় পঞ্চশীল চুক্তি? বুঝতে পারছিস তো? বুঝতে এখানে মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখো এরপরে কি আসছে? 1954 পরে জোট নিরপেক্ষ আন্দোলন। প্রথম 1955-তে কী শুরু হয়? বান্দুং সম্মেলন। 1955-তে কি? বান্দুং সম্মেলন। কত থেকে? 18 থেকে 24 এপ্রিল অনুষ্ঠিত হয়। জওহরলাল নেহরুর আহ্বানে 29টি দেশ অংশগ্রহণ করে। কটা দেশ? আর কোথায় হয়? ইন্দোনেশিয়া। ঠিক আছে, অসুবিধা আছে? জোট নিরপেক্ষ
জোট নিরপেক্ষতার ভিত্তিস্তর স্থাপিত হয়? কোশ্চেন আসতে পারে, জোট নিরপেক্ষতার ভিত্তিস্তর স্থাপিত হয় কোন সম্মেলনে? বান্দুং সম্মেলনে। পারা যাবে? নোটস পড়ে সব থেকে মনে রাখা যায় বেশি, মাল্টিপল চয়েস পড়ে নয়। বুঝতে পেরেছ কী বললাম? নোটসটাকে বারবার পড়বে। দ্বিতীয়, এবারে জোট নিরপেক্ষ আন্দোলন, ন্যাম, নন অ্যালায়েন্স মুভমেন্ট। ন্যাম মানে নন অ্যালায়েন্স মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। প্রথম শীর্ষ সম্মেলন কোথায় বসে? বেলগ্রেডে। কত সালে? 1961 সালে। কত সালে? 1961 সালে। 61 সালে কোথায়? যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে। কোথায়? বেলগ্রেডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই ধরে রাখো। বেলগ্রেডে বসে। অসুবিধা আছে? অংশগ্রহণকারী কতগুলো দেশ? 25টি দেশ, কিন্তু বান্দুংয়ে কত? 29টি। আচ্ছা, জোট নিরপেক্ষ আন্দোলনের নন অ্যালায়েন মুভমেন্ট আনুষ্ঠানিক সূচনা হয় কত সাল? তাহলে 1961 সাল। অসুবিধা আছে? এরপরে জোট নিরপেক্ষ আন্দোলনে 5 জন রূপকার। তোমরা যদি বাড়িতে যেয়ে ভুলে যাও, নোটসটা পড়ে মুখস্থ করে নেবে। ভারতের কে? জওহরলাল নেহরু। যুগোস্লাভিয়া মার্শাল টিটো। মিশর গামাল আবদেল নাসের। ইন্দোনেশিয়া সুকর্ণ। ঘানা নক্রুমা। কোয়ামি নক্রুমা। অসুবিধা আছে? হয়ে গেছে তো এগুলো? আছে তো? আচ্ছা, এরপরে ভারত চীন যুদ্ধ। আমি আবার বলেছি যে ভারত চীন 1959 কে আসে? 1959 দালাই লামাকে কী করে? আশ্রয় দেয় ভারত। যেহেতু আশ্রয় দেয়, 1962-তে চীন কী করে? এই যে আকসাই চীন কী করে? এই জায়গাটায় ঢুকে যায়। অসুবিধা আছে? এই জায়গাটা হামলা চালায়, দিয়ে এই জায়গাটা ঢোকে আকসাই চীন। আর তার আগে এইখানে কি ম্যাকমোহন লাইন, ভারত আর চীনের মধ্যে যে লাইন টানা হয় তার নাম কি? ভারত আর পাকিস্তানের মধ্যে যে লাইন টানা হয় তার নাম কি? রেড ক্লিফ। মনে থাকবে দুটো লাইন, আসতেই পারে। ঠিক আছে, এইবারে প্রেক্ষাপট কি? 1950 সালে। দেখো, ভারত চীন যুদ্ধ কত সালে? 1962 সালে। প্রেক্ষাপট কি? 1950 সালে চীন তিব্বত দখল করে, ম্যাকমোহন লাইন অতিক্রম। তাৎক্ষণিক কারণ কি? 1959 সালে চীনের ধর্মগুরু এটা হবে না, এটা হবে তিব্বতের ধর্মগুরু। কার ধর্মগুরু? তিব্বতের ধর্মগুরু। চীনের ধর্মগুরু না, তিব্বতের ধর্মগুরুকে দালাই লামাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিলে চীন কী হয়ে যায়? ক্ষুব্ধ হয়। অসুবিধা আছে? চীন ক্ষুব্ধ হয়, যুদ্ধ শুরু হয়। চীন ক্ষুব্ধ হলেই কী শুরু হয়? যুদ্ধ শুরু হয়। 20 অক্টোবর 1962 সালে আকসাই চীন এলাকা সীমানাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়। ফলাফল, পঞ্চশীল চুক্তি থাকা সত্ত্বেও চীন আক্রমণ করে এবং নতুন স্বাধীন দেশ ভারত এই যুদ্ধে পরাজিত হয়। ভারত কী হয়? এই যুদ্ধে ব্যাকফুটে চলে যায়। তাই সেই জন্য আকসাই চীন কী করে? আকসাই চীন দখল করে নেয়। অসুবিধা আছে? এইবারে ভারত পাক যুদ্ধ। এবারে কি যুদ্ধ? ভারত পাক যুদ্ধ। কত সাল? 1965 সালে। 62-র পরে কত সালে যুদ্ধ হয়? 1965 সালে। কার সাথে কার? ভারত পাকিস্তান। কার সাথে কার? ভারত পাকিস্তান। আক্রমণ 1965 সাল। পাল্টা আক্রমণ, যুদ্ধবিরতি। কি চুক্তি হয়? যুদ্ধবিরতিতে তাসখন্দ চুক্তি 1966। ভালো করে বোঝো, পাকিস্তান আর ভারতের সাথে যে 1965-তে যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধটা বিরতি কবে হয়? তাসখন্দ চুক্তির মাধ্যমে। কত সাল? 1966 সাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাসখন্দ চুক্তি কবে হয়? 1966 সাল। যুদ্ধ হওয়ার পরে যুদ্ধবিরতি ঘোষণা করে। এইখানে পাকিস্তানকে সাহায্য করে হচ্ছে আমেরিকা সাহায্য করে। উল্টো দিক থেকে ভারতকে কে সাহায্য করে? রাশিয়া। এইভাবে যুদ্ধটার কি হয়? সমাপ্ত হয়। তাসখন্দ রাশিয়ার। ভালো করে দেখো, যুদ্ধ চীনের কাছে ভারতের পরাজয়ের সুযোগ নিয়ে পাকিস্তান গুজরাটে কচ্ছ রণ এবং কাশ্মীর আক্রমণ করে। ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, তখন প্রধানমন্ত্রী কে ছিল? লাল বাহাদুর শাস্ত্রী নির্দেশে ভারতীয় সেনা পাল্টা আক্রমণ করে, পাকিস্তান প্রবেশ করে। 23 সেপ্টেম্বর 1965 সালে যুদ্ধবিরতি হয়। তাসখন্দ চুক্তি তারিখ কত? 10 জানুয়ারি 1966। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাসখন্দ চুক্তি কবে হয়? 1966। স্থান কোথায়? রাশিয়ার সাহায্যে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে। কোথায়? উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে। কার সাহায্যে? রাশিয়ার সাহায্যে, মধ্যস্থতায় এটা এই চুক্তি হয়। অসুবিধা আছে? স্বাক্ষরকারী দেশ ভারতের প্রধানমন্ত্রীর কোশ্চেন আছে। স্বাক্ষরকারী দেশ কি? লাল বাহাদুর শাস্ত্রী আর পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান। তাসখন্দ চুক্তি কার কার মধ্যে হয়? লাল বাহাদুর শাস্ত্রী আর আইয়ুব খান। অসুবিধা আছে? এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আর দুঃখজনক করে এই চুক্তি স্বাক্ষরের পরের দিনে লাল বাহাদুর শাস্ত্রীর কী হয়? মৃত্যু হয়ে যায়। ঠিক আছে, তাহলে এবারে বলো, আবার বলো, ভারতের বিদেশ নীতি যখন পড়বো রিমাইন্ড কীভাবে পড়বো? প্রথমে ঠান্ডা লড়াই কখন? কথা বলো না। ঠান্ডা লড়াই শুরু হয় কখন? 1945 সালের পর থেকে। দুটো জোট হয়ে যায়, একদিকে ইউএসএসআর,
একদিকে ইউএসএ। তো দুটো জোটে আমাদের দেশ কবে স্বাধীন হয়? 1947 সাল। প্রথম প্রধানমন্ত্রী কে হয়? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কোন জোটে যাবে? জোটে দুজনেই ডাকতে শুরু করে। তো কোনো জোটে না যেয়ে কী করবো, আমি জোট নিরপেক্ষ থাকবো। জোট নিরপেক্ষ থাকার জন্য প্রথম ভারতের যে বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? পঞ্চশীল চুক্তি। কবে হয়? 1954 সালে। বান্দুং সম্মেলন কবে হয়? 1955 সালে। দালাই লামা ভারতে আসে কবে? 1959। তারপরেই তারপর 1961-তে কী হয়? প্রথম শীর্ষ সম্মেলন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন। 1961 পরে 1962-তে কী হয়? যুদ্ধ শুরু হয়। কার সাথে কার? ভারতের সাথে চীনের। চীন আকসাই চীন দখল করে নেয়। এইবারে তারপরে কি শুরু হয়? তারপর 1965-তে কী যুদ্ধ? ভারত পাকিস্তান যুদ্ধের পরে 1966-তে কী হয়? যুদ্ধবিরতি। কী চুক্তি? তাসখন্দ চুক্তি। কার কার মধ্যে? লাল বাহাদুর শাস্ত্রী আর আইয়ুব খান। অসুবিধা আছে? পড়বে যখন এরকম বারবার রিমাইন্ড করবে। পড়তে বসার ধরনই হচ্ছে পড়তে বসে একটুখানি যাওয়ার পরে আবার রিমাইন্ড করতে হবে, তবেই একদম মুখস্থ হয়ে যাবে। শর্ট কোশ্চেন এমনি পারবে। অসুবিধা আছে? তারপরে হচ্ছে এইবারে 1965 পরে কবে যুদ্ধ হয়? আবার 1971। 1971 প্রথম যুদ্ধটা শুরু হয় পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে। কোথায়? পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে। এই যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মানে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে অ্যাকচুয়ালি যুদ্ধটা শুরু হয় 1971। প্রথম যখন পাকিস্তান হয় পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ আর পাকিস্তান তো একই ছিল। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে সব বাংলা ভাষাভাষী মানুষ। বাংলাদেশে সবাই কিসে কথা বলে? বাংলায়। আর পশ্চিম পাকিস্তান যেটা এখন পাকিস্তান, সেই পাকিস্তানে সব উর্দুতে কথা বলে। এইবার এই পশ্চিম পাকিস্তানই তো মেন। তো পশ্চিম পাকিস্তান বাংলাদেশকে মানতই না। তো সেই জন্য পশ্চিম পাকিস্তান চাইতো উর্দুতে কথা বলতে হবে। এই রকম একটা ভাষাভাষী নিয়ে একটা সমস্যা তৈরি হলো। পশ্চিম পাকিস্তান বারবার লিড করতো পূর্ব পাকিস্তানকে যে না, তোমাদের উর্দুতে কথা বলতে হবে। এ তো সম্ভব না। ওই টাইমে বাংলাদেশের মুজিবুর রহমান আন্দোলন শুরু করে, ভোট করে। ভোটে মুজিবুর রহমান জিতে যায়। জিতে গেলেও পশ্চিম পাকিস্তান থেকে মুজিবুর রহমানকে কী করা হয়? আটক করা হয়। যখনই আটক করা হয় তখনই বাংলাদেশে কী হয়? মুক্তিযুদ্ধের জন্য আন্দোলন শুরু হয়। যখনই আন্দোলন শুরু হয় পাকিস্তান এপাশ থেকে যখনই অ্যাটাক করে তখন ভারতের সাহায্য চায়। ভারত সাহায্য করাতে পাকিস্তানের বেশিরভাগ সৈন্যকে ভারতেই আটকে দেয়। তো এই টাইমে দিয়ে মধ্যস্থতা হয় ফেমাস একটা চুক্তি হয় 1972 সিমলা চুক্তি। কী চুক্তি? তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? বেনজির ভুট্টো। ঠিক আছে, বেনজির আলী ভুট্টো। ঠিক আছে, আচ্ছা। জুলফিকার আলী ভুট্টো মনে রাখবে, তাহলেই হবে। ঠিক আছে, জুলফিকার আলী ভুট্টো। আচ্ছা শোনো, তাহলে দেখি 1971 সালে বাংলাদেশের কি হয়? মুক্তিযুদ্ধ। কার মুক্তিযুদ্ধ? বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান বিদ্রোহ করে। অসুবিধা আছে? ভারতের প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী। তখন পূর্ব পাকিস্তানকে সামরিক ও মানবিক উদ্বাস্তু আশ্রয় দেয়। উদ্বাস্তু মানে শরণার্থী আশ্রয় দেয়। তখন বাংলাদেশ থেকে অনেকে চলে আসে ভারতে। বুঝতে পেরেছো? ওই ঝামেলার টাইমে। আচ্ছা, কৌশলগত চুক্তি আমেরিকা পাকিস্তানের পক্ষে আসে। ওই দিক থেকে ভারতের সাথে কে আসে? রাশিয়া আসে। 20 বছরের চুক্তি ছিল রাশিয়ার সাথে। আচ্ছা, 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশ কি হয়? বাংলাদেশ কবে স্বাধীন হয়? 1971। এরপরে কি চুক্তি হয়? সিমলা চুক্তি। কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। সিমলা চুক্তি কার সাথে কার হয়? ভারতের সাথে পাকিস্তানের। ভারতের প্রধানমন্ত্রী কে থাকে? ইন্দিরা গান্ধী সাথে পাকিস্তানে কে হয়? জুলফিকার আলী ভুট্টো মনে রাখবে, ভুট্টো। তাহলে ইন্দিরা গান্ধী আর ভুট্টোর সাথে এই চুক্তি হয়। কী চুক্তি? সিমলা চুক্তি। অসুবিধা আছে? তা পারা যাবে। মূল সিদ্ধান্ত কি? ভারত পাক সীমান্তে LOC টানা হয়, নির্ধারিত হয় এবং তা অতিক্রম করার সিদ্ধান্ত নেওয়া হয়, না করার সিদ্ধান্ত। এবারে ভারতের পরমাণু পরীক্ষণ, এগুলো তো হলো। এইবারে মেন ইম্পর্টেন্ট কি? ভারতের পরমাণু পরীক্ষণ। এর মধ্যেখানে হয় ভারতের পরমাণু 71-এর পরেই প্রথম 1974-এ পরমাণু পরীক্ষণ শুরু হয়। কোথায়? চুপি পরমাণু পরীক্ষণ। এর একটা প্রেক্ষাপট আছে, এর একটা গল্প আগেও বলেছি, ভালো করে বোঝ। যখন একটা ঘটনা আছে এই সময়টাতে 1945 থেকে 91 কী চলছে? ঠান্ডা লড়াই। আন্তর্জাতিক গোটা ওয়ার্ল্ডে কী চলছে? ঠান্ডা লড়াই। কার মধ্যে? ইউএসএ আর ইউএসএসআর।
ঠান্ডা লড়াইয়ের সময় সবথেকে ঠান্ডা লড়াইয়ের একদম যদি গুরুত্বপূর্ণ দিন সেটা হচ্ছে 1962 কিউবা সংকট। কি সংকট? কিউবা সংকটের সময় পরমাণু বোমা দুজনাই মারতো, রাশিয়াও মারতো আমেরিকাকে, আমেরিকাও মারতো রাশিয়াকে, মানে দুটো গোটা ওয়ার্ল্ড প্রায় অর্ধেক ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যেত, এরকম একটা পর্যায়ে। এরকম ছিল কি কিউবা মিসাইল সংকট, এটা আমরা ইতিহাসে কী পড়ছি, কিউবা মিসাইল সংকট। সেই সংকটের পরেই যখন দেখলো যে পরমাণু তো বড় বড় দেশগুলোর কাছে আছে, আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, ফ্রান্সের কাছে আছে, চীনও তৈরি করে ফেলেছে সেই টাইমে প্রায় 63-64-তে, তখন কেউ কথা বলিস না, কিন্তু আমি বারবার বলছি আগাম কথা বলিস না, দেখ শোন তারপরে এক্সট্রা কথা বলবি। উনিশশো কত সালে বললাম কিউবা সংকট? 1962-তে কিউবা সংকট হলো। কিউবা সংকট যখনই হলো তখন কি শুরু হয়ে গেল, যে কিউবা সংকট এমন একটা পরিস্থিতি এলো, গোটা ওয়ার্ল্ড দেখলো যে পরমাণু বিস্ফোরণ হতেই পারে। পরমাণু বিস্ফোরণ যদি তখন রাশিয়া পরমাণুটা মেরে দিত আমেরিকাতে, আমেরিকাও রাশিয়াকে ধ্বংস করতো, এতে গোটা ওয়ার্ল্ডের বেশিরভাগ অংশ তো ধ্বংস হয়ে যেত। তাহলে এটা খারাপ, ওরা নিজেরাও জানছে, যে কেনেডিও জানতো যেটা খারাপ হচ্ছে। কেনেডি ছিল রাষ্ট্রপতি তখন, আমেরিকার রাষ্ট্রপতি, যে জানতো খারাপ হচ্ছে, ঠিক আছে। এই যে এরা দুজন, রাশিয়ারও তখন এরা জানতো যে খারাপ হচ্ছে এই জিনিসটা। তখন ওরা দুজনা কী করলো, যে না এরকম একটা পরিস্থিতি ঘটতে পারে, দিয়ে প্রথম গোটা ওয়ার্ল্ডে ওরা চাইলো যে আগে পিটিবিটি হোক, পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি। 1963-তে প্রথম কি হয়, প্রথম পিটিবিটি পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি। পার্সিয়াল মানে এটা হচ্ছে আংশিক পরমাণু পরীক্ষণ কি করা হলো, বন্ধ করা হলো, ঠিক আছে। তা পরমাণু আর কি করবে না, টেস্ট করবে না, এটা কি আংশিকভাবে বন্ধ করা হলো, পার্সিয়াল। তাহলে পিটিবিটি কত সালে? 1963। কত সাল? 1963। 1963 সালে পার্সিয়াল হলো, পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি। তারপরে 1968-তে এনপিটি হলো। কি হলো? এনপিটি। কত সালে হলো? 1968। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি। কি? নন প্রলিফারেশন ট্রিটি। এবার এটাকে আরও ভাবে বলা যায় নন নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি, মানে কোনো রকম পরমাণু বিস্ফোরণ আর করা যাবে না, কোনো দেশ যে পরমাণু পরীক্ষণ করবে সেটা আর করা যাবে না। বুঝতে পেরেছো? তাহলে এনপিটি কবে স্বাক্ষর করলো? 1968-তে। এটা কারা কারা করছে? আমেরিকা, রাশিয়া, এরাই মিলে, যে পরমাণু আর প্রসার রোধ করতে হবে, পরমাণু যাতে আর বানাতে কেউ না পারে। অসুবিধা আছে, এনপিটি হলো। এইবারে ভারতকে সাইন করতে বলেছে, ভারত বলছে না এনপিটিতে সাইন করব না। কেন করব না? বলছে বড় বড় দেশগুলো, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, আবার চীন, এরা সবাই পরমাণু বানিয়ে নিল, নিজেদের কাছে পরমাণু আছে, দিয়ে এইবার বলছে যে গোটা বিশ্বে আর কেউ পরমাণু পরীক্ষণ করবে না, তাহলে নিজেদের পরমাণুগুলোকে আগে ডিস্ট্রয় করুক। ওরা বলছে ওদের কাছে পরমাণু আছে রেখে, এইবার বলছে আমরা তোমাদেরকে বিশ্ব শান্তির জন্য তোমরা আর কেউ পরমাণু পরীক্ষণ করতে পারবে না, আমরা তোমাদের প্রোটেকশন দেবো। আমেরিকা এখন বলছে, তাহলে কি হয়? সেই জন্য ভারত কি করেনি? এনপিটিতে সাইন করেনি। এনপিটিতে সাইন করেনি, তারপরে হয় সিটিবিটি। তারপরে কি হয়? সিটিবিটি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। কি? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। এটা হয় 1996। কবে? 1996। অসুবিধা আছে? এই দুটো মনে রাখবি, এনপিটি আর সিটিবিটি, ভেরি ভেরি মনে রাখবি। কি? এনপিটি কত হয়? 1968। সিটিবিটি কবে হয়? 1996। এই এরপর বলছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, আর কেউ কোনো রকম পরমাণু অস্ত্র বা এইসব যে প্রসার করবে, কেউ বিজনেস করবে, মেটেরিয়ালস আনা নেওয়া করবে, এইসবও করতে পারবে না। অসুবিধা আছে? ক্লিয়ার? সিটিবিটি। তাহলে এই দুটো এনপিটি, সিটিবিটি, এগুলো কি? এগুলো পরমাণু অস্ত্র প্রসার রোধ। কে কারা চেয়েছিল? আমেরিকা, রাশিয়ারা, ঠিক আছে। কিন্তু ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেনি। কেন করেনি বুঝতে পেরেছো? তখন ভারত 1974 রাজস্থানের পোখরান 1 স্মাইলিং বুদ্ধা, প্রথম পোখরান 1, নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরমাণু পরীক্ষণ করে, পরমাণু পরীক্ষণটা সফল হয়েই গেছিল, কিন্তু পুরোপুরিভাবে অ্যাটলিস্ট সফল করতে পারেনি।
তাহলে ওটার নাম কি? প্রথম কত সালে ট্রাই করেছিল ভারত? 1974 সালে, পোখরান 1। অপারেশনটার নাম কি ছিল? স্মাইলিং বুদ্ধা। অপারেশনটার নাম কি ছিল? স্মাইলিং বুদ্ধা। কোন প্রধানমন্ত্রীর টাইমে? ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রী কে ছিল তখন? ইন্দিরা গান্ধী। অসুবিধা আছে? পারা যাবে? পারা যাবে তো? এরপরে 1974 সফল হয়নি, ভারত কি চেষ্টা করা ছেড়ে দেবে? না, 1998 আবার পরমাণু পরীক্ষণ করে। 1998 আবার কি করে? পরমাণু পরীক্ষণ করে। এটাই হচ্ছে, এটাই কি বলা হয়? দাঁড়াও তোমাদের এখানে দেখিয়ে দিই। দেখো, দ্বিতীয় পরমাণু পরীক্ষণ কবে হয়? পোখরান 2। পোখরান 2 কবে? 1998। 1998 কোড নেম কি? অপারেশন শক্তি। অপারেশন শক্তি কোড নেম কি? অপারেশন শক্তি। কবে হয়? 1998। আর 1টা কবে হয়? পোখরান 1 1974। কত সালে? রাজস্থানের পোখরানে। কোড নেম কি? স্মাইলিং বুদ্ধা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অসুবিধা আছে? একটা হচ্ছে স্মাইলিং বুদ্ধা, একটা হচ্ছে অপারেশন শক্তি। একটা 1974 প্রথম, দ্বিতীয় 1998। এটা অটল বিহারী বাজপেয়ীর টাইমে। কবে হয়? অটল বিহারী। এটা হচ্ছে সাকসেসফুল। এই পরমাণু পরীক্ষণ ভারতের কাছে তখন থেকেই পরমাণু সম্পন্ন দেশ হয়ে গেল ভারত। অসুবিধা আছে? ক্লিয়ার? তাহলে ভারতের পরমাণু পরীক্ষণটা বোঝা গেল। ভারতের বিদেশ নীতি এইখানে নীতি ঘোষণা কি হয়? পরমাণু আমরা বানিয়ে নিয়েছি, কিন্তু আমাদের নীতি কি? নো ফার্স্ট স্ট্রাইক, প্রথমে আক্রমণ নয়, প্রথমে আক্রমণ নয়। অসুবিধা আছে? ট্রাম্প কিন্তু এইসব মানে না। ট্রাম্প ওই যে প্রথমে আক্রমণটা নয় এইসব মানে না, ডোনাল্ড ট্রাম্প। এইবারে তারপরে আর একটা পরমাণু যদি চুক্তি নিয়ে কথা বলো, 1 2 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 2 3 প্রত্যেকবার আসে, কিন্তু সবাই কনফিউজ থাকে অপশন কি দেবে। 2007 সালে তৈরি হয়, 2008 সালে চুক্তিটা কার্যকরী হয়, কিন্তু কখনো কখনো 2007 সাল থাকে, কখনো কখনো 2008 সাল থাকে। এটা একটু কনফিউশনের মধ্যে থাকে, কেউ এখনও পর্যন্ত ঠিক করতে পারেনি। বুঝতে পেরেছো যে এই কনফিউশনটা? আবার 2007-8ও থেকে যায়। তো 1 2 3 নিয়ে আমি নিজেই কনফিউজ যে কোন আনসারটা এক্সামে নেয়। 1 2 3 চুক্তি কার সাথে হয়? আমেরিকার সাথে। কার সাথে? মনে থাকবে, ভারত ও আমেরিকার মধ্যে ঐতিহাসিক চুক্তি 1 2 3 পরমাণু চুক্তি। অসুবিধা আছে? তাহলে এবার পরমাণু চুক্তিটাকে যখন পড়লি তখন এবার মাথায় রাখবি, পরমাণু চুক্তি শুরু হলো, প্রথমে কি শুরু হয়ে গেল? পিটিবিটি, পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি, আংশিক, ঠিক আছে, টেস্ট ব্যান করা হলো। কত সালে? 1963। তারপরে 1968-তে কী হলো? এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, নন প্রলিফারেশন ট্রিটি হয়ে গেল। তারপরে 1996-এ সিটিবিটি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। অসুবিধা আছে? হয়ে গেল। এইবারে এই যে পরীক্ষণগুলো করলো কে? এই যে চুক্তিগুলো করেছিল যে কেউ পরমাণু পরীক্ষণ করতে পারবে না, কিন্তু ভারত কী করলো? 1974-এ লুকিয়ে লুকিয়ে পরমাণু কোথায় করলো? রাজস্থানের পোখরানে। প্রথম পরীক্ষণ 1, পোখরান 1। অপারেশনটার নাম কি? স্মাইলিং বুদ্ধা। স্মাইলিং বুদ্ধা, প্রথমটার নাম কি? স্মাইলিং বুদ্ধা। এরপরে দ্বিতীয় পরীক্ষণ কবে শুরু হলো? সেটা সফল হয়নি। দ্বিতীয় পরীক্ষণ কবে শুরু হলো? পোখরান 2 কবে হলো? 1998। সেই পরমাণু পরীক্ষণ কিন্তু সফল হয়েছিল। কে? আমাদের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। আর প্রধানমন্ত্রী তখন ছিল অটল বিহারী বাজপেয়ী। এর নেতৃত্বে এই পরমাণু পরীক্ষণ আমরা সাকসেসফুল হই। আজকে যার জন্য আমাদের পাওয়ার রয়েছে। পরমাণু শক্তি যদি না থাকতো তাহলে চীন আজকে আমাদেরকে নাচাতো। বুঝতে পেরেছিল? পূর্ব ভারত অলরেডি দখল করে নিত, চীনের যা অবস্থা। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমাদের এপিজে আব্দুল কালামকে এই জন্যই আমরা মানা হয় মিসাইল ম্যান। আর সঙ্গে ছিল অটল বিহারী বাজপেয়ী, দুজনাই বিরাট সিদ্ধান্ত নিতে পারে। অসুবিধা আছে? তাহলে বোঝাতে পারছি ভারতের। আর 1 2 3 চুক্তি কার সাথে হয়? আমেরিকার সাথে। 1 2 3 চুক্তি আমেরিকার সাথে। এখান থেকেই কোশ্চেন আসবে, বুঝতে পারবে। এরপরে 1999 কী শুরু হয়? কার্গিল যুদ্ধ। সবাই জানো এটা। ভারত আর পাকিস্তানের মধ্যে অটলজির বাস যাত্রা ফেব্রুয়ারি 1999 সালে প্রধানমন্ত্রী বাজপেয়ী শান্তি স্থাপনের উদ্দেশ্যে বাসে করে পাকিস্তান যায়। অনুপ্রবেশ 1999 সালে পাকিস্তানি সেনারা কার্গিল জেলার উঁচু পাহাড়ি ট্রুপগুলো দখল করে। স্থানীয় বাসিন্দা তাসি নাম গায়েন এটি প্রথম দেখতে পান। অপারেশন বিজয়, তাহলে কি শুরু হয়? কার্গিলে কি শুরু হয়? অপারেশন বিজয়। অপারেশন বিজয় শুরু করে পাকিস্তানকে বিতাড়িত করে ক্যাপ্টেন বিক্রম বাত্রা। এটা আমরা মুভিতে দেখেছি। কার মুভিটা? এটা এই
হ্যাঁ শেরশাহ মুভিতে বিক্রম বর্তার কাহিনী দেখানো হয়েছে। শহীদ হন, সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্রবান। কার্গিল দিবস প্রতি বছর 26শে জুলাই কার্গিল দিবস হিসেবে পালন করা হয়। কার্গিল যুদ্ধ সম্পর্কে আমরা অনেকেই জানি। এইবারে আঞ্চলিক আন্তর্জাতিক কিছু জোট, এবারে এতক্ষণ ভারতের কাহিনী হলো, এবারে আন্তর্জাতিক কিছু জোট যেগুলো ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক জোটের মধ্যে কি আছে? প্রথমে যে সার্ক, সাউথ ইস্ট এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কি? সাউথ ইস্ট অ্যাসোসিয়েশন, এই সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আবার বলো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের ফুল ফর্ম আসতে পারে। সার্ক গঠন হয় কবে? 1985 সালে। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু। এটা আমরা আগে জেনেছি। জিয়াউর রহমানে বাংলাদেশের জিয়াউর রহমানের মস্তিষ্ক প্রসূত। সার্ক কার মস্তিষ্ক প্রসূত? বাংলাদেশের তখন রাষ্ট্রপতি ছিল জিয়াউর রহমান, তার মস্তিষ্ক প্রসূত। অসুবিধা আছে? সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। সদস্য দেশ কটা আছে? 8টি। প্রথম ছিল কটা? 7টা। 8টা দেশ। 8 নম্বর দেশটা নব যে নির্বাচিত যে দেশটা কি? আফগানিস্তান। সব থেকে শেষে জয়েন হয়েছে কে? আফগানিস্তান। প্রথম কটা ছিল? 7টা। 1985 সালে কটা ছিল? 7টা। তারপরে কে যোগদান হয়? আফগানিস্তান। সর্বশেষ কে? আফগানিস্তান। তাই নবগঠিত দেশটি যদি জিজ্ঞাসা করে কার হবে? আফগানিস্তান। অসুবিধা আছে? তাহলে সার্ক নিয়ে পারা যাবে কোশ্চেন। সার্কের উদ্দেশ্য কী হতে পারে? যদি উদ্দেশ্য আছে যে আঞ্চলিক সহযোগিতা করা। কি করা? সার্ক গঠনে সাউথ এশিয়ার দেশগুলো মানে ভারত, চীন বাদ দিয়ে। আর এই সার্কের মধ্যে কে নেই? চীন নেই। ভারতের সব প্রতিবেশী দেশগুলো আছে, কিন্তু কে নেই? চীন নেই। তাই অপশানে দিলে যেন পারো, সার্কের মধ্যে কে নেই? চীন নেই। কিন্তু ভারতের বাদবাকি ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান থেকে শুরু করে সবাই আছে। ঠিক আছে? অসুবিধা আছে? পারা যাবে? সার্ক বুঝতে পারলে। এবার ব্রিক্সের বি দিয়ে কি? ব্রাজিল, আর দিয়ে কি? রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে কে? চীন, আর এস দিয়ে সাউথ আফ্রিকা। এরা মিলে ব্রিক্স গঠন করে। আর ব্রিক্সটা কার এগেনস্টে গঠন হয়? ব্রিক্সটা আমেরিকার এগেনস্টে। এটা বলা যায় না, কেউ বলবে না, কিন্তু ব্রিক্স কয়েন বলছিল না ব্রিক্স কয়েন আসবে। এই যত পপুলেশন গোটা ওয়ার্ল্ডের হাফেরও বেশি পপুলেশন এই কটা দেশেই। 193টা দেশ আছে সার্বভৌম, আমরা জানি ইউএনও সদস্য। 193টার মধ্যে এই 5টাই সব থেকে পপুলেশন বেশি। 5টা যদি এক হয়ে যায় তাহলে অর্ধেকের বেশি পপুলেশন জনগণ এদেরই আছে। তাহলে এরা সবাই মিলে যদি ভাবে যে ডলার ব্যবহার করব না, একটা ব্রিক্স কয়েন তৈরি করে, তাহলে আমেরিকার কী হয়ে যাবে? ডলারের দাম একদম পড়ে যাবে। তাই ব্রিক্স কয়েন কোনোভাবেই আমেরিকা আসতে দেবে না। ডলার যদি আমেরিকার হাত থেকে ডলারের দাম কমতে শুরু করে দেয়, তাহলে আমেরিকার কাছে যা সোনা মজুদ রাখা আছে কিছুই দিতেই পারবে না। বুঝতে পেরেছো? ডলারাইজেশন হতে দিচ্ছে না আমেরিকা। সেই জন্য সবসময় যুদ্ধ করেই যাচ্ছে সবার সাথে, গোটা ওয়ার্ল্ডকে যুদ্ধে লিপ্ত করে রাখছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই ব্রিক্স কার কার মনে থাকবে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন আর সাউথ আফ্রিকা। বিশ্বের প্রায় 70% জনসংখ্যা নিয়ে গঠিত অত্যন্ত শক্তিশালী জোট। শক্তিশালী কী জোট? অর্থনৈতিক জোট। আর ন্যাটোটা কী জোট? সামরিক জোট। এটা কী জোট? অর্থনৈতিক জোট। আর সার্ক কী জোট? আঞ্চলিক জোট। সার্ক কী জোট? আঞ্চলিক জোট। সব বলে দিচ্ছি। কোয়াড, আবার কোয়াডটা গঠন করে আবার উল্টো দিক থেকে চীনকে আটকানোর জন্য। কোয়াডটা গঠন করে কাকে আটকানোর জন্য? চীনকে। কোয়াড গঠন হয় কোয়াড গঠন হয় আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান আর হচ্ছে ভারত। বুঝতে পেরেছ? ভারত, অস্ট্রেলিয়া এরকমভাবে টানা আছে, জাপান, আমেরিকা এরকমভাবে কোয়াড গঠন করে রেখেছে। কোয়াড গঠন করে পুরো এরিয়াটা, ওই সমুদ্রের যে এরিয়াটা আছে না, এরিয়াটা পুরো সমুদ্রের এরিয়াটাকে কে দখল করতে চাইছে? চীন তো দখল করতে চায় সমুদ্রের এরিয়াটা। যাতে দখল করতে না পারে সেই জন্য কোয়াড গঠন করে রেখেছে। কে? এই চুক্তিটা গঠন করে রেখেছে হচ্ছে এই 4 জন মিলে। কোয়াডের 4টে কে কে? ভারত, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা। ম্যাপ দেখে নেবে, ম্যাপটা এখানে দেখাতে পাচ্ছি না, শেষে দেখাচ্ছি। ইন্দো প্যাসিফিক অঞ্চলে, কোথায়? ইন্দো প্যাসিফিক, ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের যে এরিয়া আছে, সেই এরিয়ার যাতে চীন হস্তক্ষেপ করতে না পারে, সেইটাকে চীনের আগ্রাসন রুখতে কৌশলগত জোট। তা 3টে জোট আমরা বললাম। কী কী জোট পড়বো? সার্ক, ব্রিক্স আর হচ্ছে কোয়াড। অসুবিধা আছে? ভারতের বিদেশ নীতি মোটামুটি এই চ্যাপ্টারের এইগুলোই হচ্ছে মুখ্য। এগুলো কি? এইগুলোই মুখ্য।
এইখান থেকেই কোশ্চেন বেশি আসবে। এরপরে আর একটা পার্ট 2 যদি আমি পারি পার্ট 2 নিয়ে আসবো, যেখানে শ্রীলঙ্কার সাথে, ভুটানের সাথে, নেপালের সাথে, এদের সাথে যে চুক্তিগুলো টুকটাক হয়, যদি ইম্পর্টেন্ট ওখান থেকে 2-1 কোশ্চেন চলে আসে, ঠিক আছে। যেমন শ্রীলঙ্কার এলটিটি যে আছে জঙ্গি সংগঠন, আর তারপরে বাংলাদেশের সাথে করিডোর করা আছে, তারপরে হচ্ছে রেল লাইনের নাম, এই সমস্ত কিছু কিছু কোশ্চেন আসতে পারে, সেগুলোর জন্য পার্ট 2 ভিডিও আমি নিয়ে আসবো। অসুবিধা আছে? তাহলে এইটা হচ্ছে মুখ্য, এইগুলোই পারবে, ঠিক আছে। এক নজর দেখে নিই, পঞ্চশীল চুক্তি কত সালে? 1954 সালে। কার কার মধ্যে? নেহরু আর চৌবেনলাই। তাসখন চুক্তি কত সালে? 66। কার কার মধ্যে? লাল বাহাদুর শাস্ত্রী, আইয়ুব খান। সিমলা চুক্তি কত সালে? 1972। কার কার? ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো। আচ্ছা, 123 চুক্তি কার কার? ভারত আর আমেরিকার মধ্যে, 2007-8 ওই জন্য দিয়েছে। আচ্ছা, সামরিক অপারেশন যুদ্ধ 1962 সালে চীন আর ভারত যুদ্ধ। 1965 সালে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ। অপারেশন শক্তি কবে? 1998 পরমাণু পরীক্ষণ। পোখরান 2। অপারেশন বিজয় 1999 কারগিল, ঠিক আছে। লিঞ্চ পিন, এই যে লিঞ্চ পিন কথাটা ব্যবহার করে, কে ব্যবহার করেছে? মার্কিন কৌশল অনুযায়ী ভারতকে বলা হয় লিঞ্চ পিন। কে বলেছিল? বারাক ওবামা। কে বলেছিল? কত সালে? 2012 সালে। বারাক ওবামা তখন রাষ্ট্রপতি ছিল। রাষ্ট্রপতি কে ছিল 2012 সালে? আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা। ওবামা ছিল রাষ্ট্রপতি 2012 সালে। তোরা তখন ছোটো ছিলিস, ঠিক আছে। বারাক ওবামা ছিল রাষ্ট্রপতি, তখন বলেছিল ভারত হচ্ছে এই যে গোটা ওয়ার্ল্ডে মার্কিন কৌশলের লিঞ্চ পিন। ভালো করবো, আমেরিকার সাথে কার যুদ্ধ, মানে বেশিরভাগ আমেরিকার সাথে কার ঠান্ডা লড়াই চলছে এখন? চীনের। রাশিয়া তো দেখাচ্ছে, কিন্তু মেনলি চলছে কার কার? আমেরিকা চীনের মধ্যে, বুঝতে পেরেছো? তাই চীন কার সাথে আছে? ভারতের পাশে। তা ভারত এমন একটা দেশ, এমন একটা মার্কেট, যেখানে ভারত যার দিকে যাবে সেই ভারী হয়ে যাবে। এখন তো যুদ্ধটা অর্থনীতির হয়, বুঝতে পেরেছো? সেই জন্য বারাক ওবামা তখন বলেছিল ভারত হচ্ছে মার্কিন কৌশলের লিঞ্চপিন। কে বলেছিল? মার্কিন কৌশলের লিঞ্চপিন। কে বলেছিল? বারাক ওবামা। অসুবিধা আছে? তারপরে হাউডি মোদি, এটা 2019 সালে আমেরিকায় অনুষ্ঠিত হয় মোদির সম্মেলন। এটা বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প। হাউডি মোদি। বিদেশ নীতির মূল রূপকারকে? মূল রূপকার জওহরলাল নেহরু। প্রথম শীর্ষ সম্মেলন ন্যাম 1961 সালে বেলগ্রেডে। আর সার্ক কবে গঠন হয়? 1985 সালে কাঠমান্ডু। তাহলে অসুবিধা আছে? পারা যাবে? বিদেশ নীতি স্ক্রল করে আর লাভ নেই, এতেই তোদের হয়ে গেছে। তাহলে এইগুলো মুখস্থ, বারবার বলছি, যখন পড়বি তখন রিমাইন্ড করাটা বারবার শিখতে হবে। রিমাইন্ড করাটা কিন্তু বারবার শিখতে হবে। রিমাইন্ড করতে গেলে আমাদের আবার ভিডিও দেখার দরকার নেই, ভিডিওটা দেখার পরে বারবার রিমাইন্ড করবি। যতগুলো আমরা তথ্য বললাম, কোথা থেকে? পঞ্চশীল চুক্তি, জোট নিরপেক্ষ আন্দোলন, পঞ্চশীল চুক্তি, তারপরে কি? জোট নিরপেক্ষ আন্দোলন। পরপর সিরিয়াল বাই আসবে। পঞ্চশীল চুক্তির পরে বান্দুং সম্মেলন। পঞ্চশীল চুক্তি 54-তে, বান্দুং সম্মেলন 55-তে। সবাই একবার কনসেন্ট্রেট কর। পঞ্চশীল চুক্তি কত সালে? সাল দিয়ে বুঝবো আমরা। 1954-তে কি? পঞ্চশীল চুক্তি। 1955-তে বান্দুং সম্মেলন। 1959-এ দলাই লামাকে ভারতে আশ্রয় দিল। 1962-তে যুদ্ধ হলো, ভারত চীন যুদ্ধ। 1963-তে পিটিবিটি, পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি। 1965-তে ভারত পাকিস্তান যুদ্ধ। 1966-তে তাসখন চুক্তি। 1968-তে এনপিটি স্বাক্ষর হয়। 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1972-এ সিমলা চুক্তি। 1972-এ সিমলা চুক্তি। তারপরে 1974-এ অপারেশন স্মাইলিং বুদ্ধা, পোখরান 1 পরমাণু চুক্তি, ঠিক আছে। তারপরে চলে যায় 1985-তে সার্ক গঠন করে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 1985-র পরেই চলে যায় 1991-এ ঠান্ডা লড়াই শেষ হয়। 1996 সিটিবিটি হয়, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। 1998-এ কী শুরু হয়? 1998-এ অপারেশন শক্তি, পরমাণু পরীক্ষা হয়, ঠিক আছে। মিসাইল ম্যান কাকে বলা হয়? এপিজে আব্দুল কালাম। অপারেশন শক্তি 1999-এ কার্গিল যুদ্ধ। 1999-এ কার্গিল যুদ্ধ। 2003 সালে, এই 2007-8-এ 1-2-3 চুক্তি। 1-2-3 চুক্তি। অসুবিধা আছে? এইভাবে আমরা 2012-তে কী বলে? লিঞ্চপিন, মার্কিন কৌশল লিঞ্চপিন কে? বারাক ওবামা, ঠিক আছে। আর 2019-এ হাউডি মোদি, ঠিক আছে।
অসুবিধা আছে? তাহলে এইভাবে হবে কি করতে হবে, যত বেশি রিমাইন্ড করে পড়া যাবে। বারবার বলছি, কোশ্চেন আনসারের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কি এরকম নোটস পড়ে রিমাইন্ড করে নেবো, তাহলে যেখান থেকে কোশ্চেন আসুক পারবো আমরা। ঠিক আছে? হ্যাঁ, 2026-এ মেলোডি, তাই মেলোনির সাথে মেলোডি, মেলোনির সাথে নরেন্দ্র মোদী কী করছে, মেলোডি খাচ্ছে, ব্যাস এটাই হচ্ছে 2026-এর যদি কোশ্চেন চলে আসে বাই চান্স। যাই হোক, তাহলে বুঝতে পেরেছিস কি বললাম? এই দেখ, এখান থেকে তোদের দেখাচ্ছিলাম না কোয়াড, কোয়াড গঠন হয়েছে। এই দেখ, ভারত, ভারত, অস্ট্রেলিয়া, ঠিক আছে, জাপান, আর এখান থেকে হচ্ছে আমেরিকা। এইটা হচ্ছে কোয়াড, এটা হচ্ছে কোয়াড। কে কে? ভারত, অস্ট্রেলিয়া, জাপান, আর হচ্ছে আমেরিকা। আমেরিকা এদিকে আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? পারা যাবে? মানে এখনও পর্যন্ত 1:30 বাজেনি, আমার টাইম 1:30 অবধি আছে। তোরা এইটুকু পড়ে আর 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করে ফেলিস। এদিকে ক্লাসটা শুধু নোটস লেখা, নোটস লেখারে তোরা 2 ঘন্টাও ক্লাস করে ফেলবি। বুঝতে পেরেছিস কি বললাম? মাথায় লিখতেই সমস্যা। আমি বারবার বলছি তোদেরকে, পড়াটা এইভাবে পড়, অভ্যেস করে নে, তাহলে অনেক সাকসেস আসবে।